বিয়ের প্রথম রাতেই বউয়ের হাতে মার খেয়ে কোমর ভাঙল ছেলেটার, কিন্তু আবারও ঘরে ঢোকার পর তার বউ তার কাছে ক্ষমা চাইছে, কারণ ধাক্কাটা সে মারেনি, মেরেছে ছেলের শাশুড়ি আম্মার ভূত। আসলে তার শাশুড়ি আম্মা তো আজ থেকে বহু বছর আগেই মারা গেছেন, আর এখন তার ভূত এসে তাদের উপর নজরদারি করছেন। এমনকি এরপর থেকে বাড়িতে ছোটখাটো ভুল এবং নিয়মকানুন না মানার কারণেও তাকে তার শাশুড়ি আম্মার কাছে মার খেতে হয়। শুধু তাই না, জামাই হিসেবে তাকে তিনি একদমই পছন্দ করেননি, তাই যখনই সে তার বউয়ের কাছাকাছি যেতে চেষ্টা করে তখনই তাকে উদম কেলানি খেতে হয়। আর এই নিয়েই শুরু হয় এক মস্ত ঝামেলা, তার শাশুড়ি আম্মার ভূত তাড়ানো হবে, কিন্তু কিভাবে সেই উপায় তারা কেউ জানে না। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা মালায়ালাম হরর কমেডি ড্রামা মুভি হ্যালো মাম্মির গল্প কথা। বলে রাখছি, সিনেমার মাঝখানে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে, আর শেষের দিকে আসল সত্যটা আপনাকে কিছুটা ইমোশনাল করে দেবে। তাহলে চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় একটা রহস্যময় রাত দিয়ে, অন্ধকার চারপাশ, আর তখনই কিছু অচেনা মুখোশধারী লোক, যাদেরকে দেখতে পুরো তান্ত্রিক বা জাদুকরের মতো লাগছে, তারা ব্ল্যাক ড্রেস পরে গুটি গুটি পায়ে একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বোঝাই যাচ্ছে কোনো এক খারাপ উদ্দেশ্যে তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাড়ির ভেতরে থাকা আমাদের স্টেফি যখন তাদের সামনে আসে, লোকগুলো তাকে অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। কোনো এক অদৃশ্য ও ভয়ানক শক্তি আচমকা ওই লোক দুটোকে বাতাসে ভাসিয়ে উধাও করে নিয়ে যায়, মানে একদম উড়িয়ে একপাশে আছাড় মারে। আর এই পুরো দৃশ্যটা আমাদের স্টেফি নিজের চোখে দেখেও একটু অবাক হয় না। তার মানে বুঝতেই পারছেন এই অদৃশ্য শক্তিটা আসলে কে আর তার ক্ষমতা কতখানি, সেটা আমাদের স্টেফি আগে থেকেই খুব ভালো মতোই জানে। ঠিক তখনই সিনটা কাট হয়ে চলে যায় এক তান্ত্রিকের ডেরায়। সেই তান্ত্রিক বেশ রাগ আর জেদ নিয়ে বলতে থাকে, এই আত্মাটা এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে, কিন্তু আমি এত সহজে হাল ছাড়ার পাত্র নই। এই একটা আত্মাকে বন্দি করতে পারলেই আমার নিজের শক্তি বহুগুণে বেড়ে যাবে, তাই একে আমি খাঁচায় ঢুকিয়েই ছাড়বো। তান্ত্রিক মনে মনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, হ্যালো মাম্মি, তোকে ধরতে আমি খুব জলদি আসছি। এরপর স্ক্রিন কাট হয়, আমাদের নিয়ে যাওয়া হয় একটা জমজমাট বারে। সেখানে এক কড়া কন্ট্রাক্ট রাউডি বা গুন্ডা তার গ্যাং নিয়ে বসে আছে। এক লোক তার কাজ করিয়ে নেওয়ার জন্য ওই গুন্ডাকে টাকা দিতে এসেছে, কিন্তু টাকার পরিমাণ কিছুটা কম হয় তাদের মধ্যে তুমুল ক্যাচাল লেগে যায়, মারামারি আর চিৎকার চেঁচামেচি। এক পর্যায়ে পাশের টেবিলে শান্তিতে বসে থাকা আমাদের বনির বিয়ারের বোতলে ধাক্কা লাগে, আর তার স্বাদের বিয়ার মেঝেতে পড়ে যায়। ব্যাস, স্বাদের জিনিসে হাত পড়ায় আমাদের বনির তো মাথা পুরা গরম। সে সোজা ওই রাউডির সামনে গিয়ে কলার চেপে ধরার মতো ভাব নিয়ে বলে, কিও, আপনার জন্য আমার লাখ টাকার বিয়ার নষ্ট হলো, এখন ঠিক এই ব্র্যান্ডের আর এই পরিমাণ বিয়ার আমাকে এনে দেবেন, না হলে কিন্তু খবর আছে। গুন্ডাটাও কম যায় না, সে তেরাভাবে বলে, আচ্ছা দেবনে, তবে তুই বলছিস বলে না, আমার মুড চিল আছে তাই দিচ্ছি। আমাদের হিরো এক কাঠি ওপরে সে বলে, ও আপনার মুড চিল, তাহলে আপনার আইসক্রিমটাও আমি চিল করে দিচ্ছি। এই বলে টেবিলে থাকা গুন্ডার আইসক্রিমের বাটির ভেতর নিজের গ্লাসের বাকি বিয়ারটুকু ঢেলে দেয়। আর এই কাণ্ডপত্তি দেখে রাউডির মাথা পুরো ফায়ার, সে বনির গালে কষিয়ে এক চর মেরে দেয়। আমাদের হিরো কিন্তু কম না, সেও দেয় উল্টা এক চর। এরপর যেন ওই যে মুখ থাবড়ানোর একটা প্রতিযোগিতা হয় না, সেই রকম দুজনের মধ্যে চড়াচড়ির কম্পিটিশন লেগে যায়। কিন্তু গুন্ডাটা সাইজে আর শক্তিতে একটু বেশি ভারী হয়, আমাদের বনি আর চরের চোট সহ্য করতে পারছিল না, তাই সে সোজা ফাউল প্লে করে বসে। হাতের কাছে থাকা একটা আস্ত বিয়ারের বোতল নিয়ে ঠাস করে গুন্ডার মাথায় ভেঙে দেয়, আর এক দৌড়ে ওখান থেকে চম্পট কাটে। পরদিন সকালে দেখা যায় বারের মালিক বনির বাড়িতে এসে হাজির। বারে মারামারি করার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে, তাই বনির বাবার কাছে তারা টাকার জন্য চিৎকার চেঁচামেচি করছে। এদিকে ঘরের ভেতর বনির মা এক ফাদারের সামনে বসে কপাল চাপড়ে কান্নাকাটি করছেন আর বলছেন, ফাদার, আগে ওর বাপ এই সমস্ত অকাজ কুকাজ করতে, এখন সে তো ভালো হয়েছে, তো ছেলে শুরু করে দিয়েছে, আমি এখন এই ছেলেকে নিয়ে কই যাই। বাড়ির এই অশান্তি আর হুলস্থুল কাণ্ডের মাঝেই বনির বাবা মেয়ে আর জামাইকে এক জায়গায় জড়ো করে গম্ভীর মুখে বলে, তোরা কি জানিস গতরাতে তোর ভাই বারে গিয়ে মারামারি করে ভাঙচুর করে এসেছে, তাই বারের লোকেরা টাকা চাইতে এসেছে। বারের লোকজনকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে বিদায় করার পর বনির দুলা ভাই বনির বাবার কাছে ওস্তাদি দেখিয়ে বলে, বনির এই সমস্ত ফালতু স্বভাব আমার একদম পছন্দ না, ও যদি এরকমই করতে থাকে তাহলে কিন্তু ওর ব্যবসা বন্ধ করে দোকানটা অন্য কাউকে ভাড়া দিয়ে দেবো, ওখান থেকে অন্তত প্রতি মাসে একটা ফিক্সড ভাড়া আসবে। বনির বাবা যাতে হুট করে কোনো সিদ্ধান্ত না নেয়, তাই দুলাভাই পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নেয়। বনির মা তখন দুলাভাইকে বলে, আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করি, তাই বলছি ওর জন্য একটা ভালো মেয়ে দেখো, বিয়েটা করিয়ে দিলে ওর সব বদমাইশে এক নিমিষে সোজা হয়ে যাবে। মা চার্চের ফাদারের ওপর ভরসা রাখলেও ফাদার আড়ালে বনিকে ডেকে হেসে হেসে বলে, তোমাকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই বাবা, এককালে তোমার বাপ যে পরিমাণ গুন্ডামি করেছে সেই তুলনায় তুমি কিছুই না, রক্তে আছে তো তাই আটকানো যাবে না। এরপর দুলাভাই বনিকে একাপে আসল প্ল্যান খুলে বলে, তোমার জন্য বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে, আমার আইডিয়া শোনো, তোমাকে বিয়ে করতে হবে না। আমি একটা মেয়ের প্রোফাইল দেখে রেখেছি, তার নাম স্টেফি, সিমলা থেকে এসে বাবার সাথে এখানে
এখানে সেটেল হয়েছে। মেয়েটার মা মারা গেছে, তার বাবা অঙ্কের একজন প্রফেসর, তাই তুখোর স্টুডেন্ট মেয়েটা। যেখানে তুমি কলেজ ড্রপ আউট। মেয়ে বিজ্ঞানকর্মী হতে চায় আর তুমি পেটের দায়ে দোকান নিয়ে কুকুর বিড়াল পালছো। সবচেয়ে বড় কথা, ওদের ডিমান্ড হলো বিয়ের পর জামাইকে মেয়ের বাড়িতে এসে থাকতে হবে। আমি জানি তুমি এই শর্তে রাজি হবে না, তাই জাস্ট ফর্মালিটি হিসাবে মেয়ের সাথে কফি শপে গিয়ে দেখা করো। ও তোমার এসব হাড্ডিসার প্রোফাইল দেখে এমনি রিজেক্ট করে দেবে। আর মেয়ে রিজেক্ট করলে বাড়িতে অন্তত 6 মাসের একটা মোক্ষম টাইম পাওয়া যাবে। হিরো রাজি হয়ে কফি শপে গিয়ে বসে থাকে, কিন্তু মেয়ে আসতে দেরি করায় দুলাভাইকে ফোন দিয়ে গরম দেখায়। দুলাভাই তাকে শান্ত করে মেয়ের নাম্বার পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরই স্টেফি যখন সামনে আসে, বনি তো প্রথম দেখাতেই পুরো কুপোকাত। মেয়েটার রূপে ক্রাশ খেয়ে বনি একেবারে ফ্ল্যাট। ওইদিকে আমরা দেখতে পাই দূর থেকে এক রহস্যময় গোয়েন্দা বা ডিটেকটিভ তাদের ওপর কড়া নজর রাখছে। স্টেফি বনির মুখে কাটা দাগ দেখে জিজ্ঞাসা করলে বনি একটুও না লুকিয়ে সরাসরি বারের মারামারির কথা বলে দেয়। বনির এরকমই স্পষ্টবাদিতা দেখে মেয়েটাও তাকে বেশ পছন্দ করে ফেলে। টুকটাক কথাবার্তার পর বনি যখন জানতে পারে মেয়েটা কুকুর ভালোবাসে, তখন বনি পটাপট ডায়লগ মারে, আরে কুকুর তো দূর, কোন পাগল আপনাকে পছন্দ করবে না বলুন। বনি আরও বলে, এখানে আসার আগ পর্যন্ত আমার বিয়ের কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আপনাকে দেখার পর। তখনই স্টেফি তাকে থামিয়ে মিষ্টি হেসে বলে, আজ তো প্রথম দেখা, চলো আরও কিছুদিন কথা বলি, একে অপরকে জানি, তারপর না হয় সামনে এগোনো যাবে। কফি শপ থেকে ফিরেই বনি দুলাভাইকে জানিয়ে দেয় আমার মেয়ে পছন্দ। দুলাভাই আকাশ থেকে পড়ে বলে, তোমার পছন্দ হলেই হবে? মেয়ে পক্ষের শর্ত তো জামাইকে মেয়ের বাড়ি গিয়ে থাকতে হবে, তোমার বাপকে এটা মানবে? বনি একদম ভাবলেশীনভাবে বলে, সেটা আমার মাথা ব্যথা না, আপনি ঘটকালি করেছেন, আপনি বুঝুন। এদিকে ওই ডিটেকটিভ স্টেফির বাড়ির পাশে ডেরা গেথে দিনরাত তাদের উপর নজরদারি চালাতে থাকে। দিন গড়াতে থাকে, দুজনের প্রেমও জমতে শুরু করে। এদিকে দুলাভাই বনির বাবার কাছে গিয়ে তোতা পাখির মতো বলতে থাকে, মেয়ে তো খাসা, কিন্তু সমস্যা একটা আছে, ছেলে যেন ঘর জামাই হয়ে থাকে। বনির বাবা চিৎকার দিয়ে বলে, আরে ঘর জামাই ইম্পসিবল, এটা কখনো হবে না। মা ও বনিকে বোঝানোর চেষ্টা করে, বাবা তুই তো মোস্ট এলিজিবল ব্যাচেলার, আরো 2-3টা মেয়ে দেখ। বনি তখন যুবকদের আসল দুঃখ প্রকাশ করে বলে, আরে রাখো তো মা, কেরালাতে ছেলেদের এখন মেয়ে পাওয়াটাই লটারি পাওয়ার মতো কঠিন ব্যাপার, তার উপর আবার চয়েস। বনি সাফ জানিয়ে দেয় যে স্টেফি ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। ছেলের এই একগুয়েমি দেখে বাবা রাতে বসে বসে একটু দুষ্টু পানি গেলে শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হয়। এদিকে স্টেফি একদিন বনিকে তার বাবার কথা শোনায়। আমার বাবা খুবই কড়া মানুষ, ভোর 5টায় অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে ব্যায়াম করতে বসে যান। গণিতের প্রাক্তন মাস্টার হয়, ঘরের সবজি কাটার সময়ও একদমই স্কেল মেপে নিখুঁত সাইজে কাটেন। গান বাজাতে ভালোবাসেন, আর তার মন খুলে হাসার একমাত্র ওষুধ হলো হরর মুভি। ভূতের সিনেমা দেখে বাবা যে কি হাসা হাসে। বনির শ্বশুর মশাইয়ের এই অদ্ভুত শর্তে রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ একদিন ওই ডিটেকটিভ বনির দোকানে এসে বেনামি এক চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নাও। বনির তো চিঠির রহস্য কিছুই বুঝতে পারছে না। অবশেষে বনির পরিবার ছেলের সুখের কথা চিন্তা করে এই ঘর জামাই থাকার শর্তে বিয়েতে মত দিয়ে দেয়। বনি স্টেফিকে গিয়ে আনন্দের খবরটা জানায়, তবে বনি তার মনের খটকা দূর করতে স্টেফিকে একটা শেষ প্রশ্ন করে, আমি না হয় তোমার শর্ত মেনে তোমার বাড়িতে গিয়ে থাকছি, কিন্তু ভবিষ্যতে যদি আমাদের অন্য কোথাও চলে যেতে হয় তুমি আমার সাথে যাবে তো? ঠিক তখনই স্টেফির ফোনেও পাশে পটাশ করে একটা বিকট আওয়াজ হয়। ভয়ে স্টেফির হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। আসলে ঘরের ভেতরে কোনো এক অদৃশ্য শক্তি বনিকে ওই শেষ প্রশ্নটা করতে বারণ করছিল, আর এইটা ছিল তার একটা ওয়ার্নিং সিগন্যাল। ওদিকে সিন কাট হয়ে দেখা যায় বনি বেচারা স্টেফিকে একের পর এক মেসেজ আর কল দিয়েই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই, পুরো যেন হাওয়া। বনি তখন পাগলের মতো দুলাভাইয়ের কাছে গিয়ে কপাল চাপড়ে বলতে থাকে, আরে ভাই মেয়ে তো এখন কোনো রিপ্লাই দিচ্ছে না, কি হলো কিছুই বুঝতে পারছি না। দুলাভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, আর একটু সবুর কর, কিন্তু বনির তো আর তর সইছে না। সে শেষমেশ রেগে মেগে একটা আলটিমেটাম মেসেজ পাঠিয়ে দেয়, দেখো তোমার যদি এই বিয়েতে ইন্টারেস্ট নাই থাকে তবে ডিরেক্ট বলে দাও, আমরা ব্রেকআপ করে নিই, আমি অন্য মেয়ে দেখে নেব, এভাবে ঝুলিয়ে রাখা আমার একদম পছন্দ না। এই মেসেজ দেখা মাত্রই স্টেফি রিপ্লাই দেয়, চলো আমরা দেখা করি। বনি তখন খুশিতে একদম গদগদ হয়ে দুলাভাইকে বলে, মেসেজ যখন আসছিল না তখন বুকটা ফেটে যাচ্ছিল, আর এখন দেখা করতে চাইছি শুনে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে না? দুলাভাই তখন চিমটি কেটে বলে, বাবা এত খুশি হও না, দেখা করে যদি সামনাসামনি রিজেক্ট করে দেয় তখন কি করবে? বনি বিরক্ত হয়ে বলে, দয়া করে আমার মুডটা নষ্ট করবেন না তো। এই বলে সে এক্সাইটেড হয়ে স্টেফির সাথে দেখা করতে চলে যায়। কফি শপে গিয়ে বনি সোজা জিজ্ঞাসা করে, আরে আমাদের তো দুজনকেই পছন্দ ছিল, সব তো ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ করে এভাবে হাওয়া হয়ে গেলে কেন? স্টেফি আমতা আমতা করে বলে, আসলে তোমাকে বললে তুমি বুঝবে না। বনি অবাক হয়ে বলে, কি বুঝবো না, আমাদের রিলেশনে কোনো প্রবলেম? স্টেফি তখন বোম ফাটানোর মতো বলে দেয়, আসলে আমার মায়ের তোমাকে একদম পছন্দ না। বনি একগাল হেসে বলে, ধুর এই কথা, তোমার মায়ের পছন্দ না তো কি হয়েছে, আমি নিজে গিয়ে শাশুড়ি আম্মাকে পা ধরে পটিয়ে নেব। এই কথা বলার পর বনির হঠাৎ মনে পড়ে,
আরে স্টেফির তো মা অনেক আগেই মারা গেছেন। সে তখন থতমত খেয়ে তাকায়। স্টেফি পুরো গম্ভীর হয়ে বলে, আমার মা মারা যাওয়ার পরেও আমার সাথেই থাকে তিনি। এই বাড়িতে প্রতি মুহূর্তে আমরা মায়ের উপস্থিতি টের পাই। কফি শপ থেকে ফিরে বনি দুলাভাইকে আড়ালে পেতে হেসে কুটি কুটি হয়ে বলে, আরে ভাই, মেয়ে তো আমাকে কায়দা করে কিক মারার জন্য এক ভূতের গল্প শোনালো, কিন্তু আমি তো কাঁচা খেলোয়াড় না, আমি একদম দমে যাইনি। আসলে বনি সেখানে স্টেফিকে হিরোগিরি দেখিয়ে বলেছিল, আরে শাশুড়ি আম্মা মারা গেছে তো কি হয়েছে, উনি ভূত হয়ে আছেন জেনে আমার আরো ভালো লাগছে, আমার কোনো সমস্যা নেই। স্টেফি তাকে সাবধান করে বলেছিল, তুমি যতটা সহজ ভাবছো এটা মোটেও অতটা সাধারণ বিষয় না। কিন্তু আমাদের বনি তো তখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। সে পাত্তা না দিয়ে বলছিল, সব দেখে নেব, নো টেনশন। ওদিকে স্টেফি তার বাবাকে গিয়ে বলে, বাবা আমি তাকে মায়ের ভূত থাকার পুরো বিষয়টা বলেছি। বাবা অবাক হয়ে বলে, আজ পর্যন্ত এই অদ্ভুত কথা যাকে বলেছিস কেউ বিশ্বাস করেনি, ও বিশ্বাস করলো? স্টেফি বলল, হ্যাঁ বাবা, আমার মনে হয় ও আমাকে খুব ভালো বোঝে। আমার তো ছেলে পছন্দ, কিন্তু মা কেন যেন ওকে একদমই সহ্য করতে পারছে না। মেয়ের কথা শুনে বাবা রেগে মেগে চিল্লাতে শুরু করে, বিয়ে করবি তুই আর ক্যানদান করবো আমি? আমাদের যখন কোনো আপত্তি নেই তখন তোর মায়ের কিসের এত আপত্তি শুনি? আর বাবার এই চিৎকার চেঁচামেচি শুনে ঘরের থালা বাসন আসবাবপত্র সব গিরগির করে কাঁপতে শুরু করে। স্টেফি হা করে তাকিয়ে থাকে, মানে বুঝতে পারছেন তো, স্টেফির মায়ের আত্মা আসলে ওই বাড়িতেই আছে এবং জামাই হিসেবে আমাদের বনিকে তার 1%ও পছন্দ না। কদিন পর বনির পুরো ফ্যামিলি স্টেফিদের বাসায় আসে বিয়ের পাকা কথা বলতে। ওদিকে সেই খবিশ ডিটেকটিভ নিজের জানালার পাশে দূরবীন লাগিয়ে সেই বাড়ির ভেতরে কি হচ্ছে তার গোয়েন্দাগিরি করছিল। ঘরের ভেতরে বনির বাবা একদম বুঝদার মানুষের মতো শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করে, বেয়াই মশাই বাড়িটা কত স্কোয়ার ফিটের? শ্বশুর মশাই যেহেতু অঙ্কের মাস্টার, সে একদম ইঞ্চি ফুট মেপে নিখুঁত হিসাব দেয়। একপাশে বনি আর স্টেফি তখন আড়ালে একা কথা বলছিল। স্টেফি ইমোশনাল হয়ে বলে, প্রথম যেদিন কফি শপে দেখা হয়েছিল তখন ভাবিনি ব্যাপারটা এত দূর গড়াবে। বনি আলতো হেসে বলে, আরে আমার তো বিয়ের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু তোমাকে দেখার পর আমি তো পুরাই কুপোকাত। বাড়িতে কত যুদ্ধ করেছে সবাইকে রাজি করিয়েছে তা আমিই জানি। কথা বলতে বলতে বনি টেবিলের ওপর রাখা একটা এলোমেলো রুবিক্স কিউব খুঁজে পায় আর সেটাকে হাত দিয়ে ঘুরিয়ে ওখানেই রেখে স্টেফির সাথে ঘর থেকে বের হয়ে যায়। আর তারা বের হতেই এখানে কাণ্ড ঘটে যায়। ওই খেলনাটা বাতাসে ভেসে নিজে নিজেই ঘটঘট ঘুরে একদম নিখুঁতভাবে রং মিলে টেবিলের ওপর ধপাস করে বসে। মানে মায়ের আত্মা বনির ফ্যামিলিকে দেখেই পুরো ফায়ার হয়ে আছে। মিটিং শেষ করে বনির বাড়ির লোকজন যখন বিদায় নিতে যাবে ঠিক তখনই রান্নাঘরের কাপ পিরিচগুলো কাঁপতে কাঁপতে একটা কাপ নিচে পড়ে ঝনঝন করে ভেঙে যায়। আওয়াজ শুনে বাইরে থেকে বনির বাবা মা আবার ভেতরে দৌড়ে আসে, কি হলো কি হলো? স্টেফি পরিস্থিতি সামলাতে বানিয়ে বলে, আরে কিছু না আঙ্কেল, আমি কাপটা রাখতে গিয়ে হাত থেকে স্লিপ করে পড়ে গেছে। বনির মা বলে, আচ্ছা মা সাবধানে থেকো। এই বলে তারা চলে যায়। মায়ের আত্মা এভাবেই তাকে রাগ দেখাচ্ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে চার্চে তাদের বিয়ের দিন ঠিক হয়। ফাদার যখন দুজনকে জিজ্ঞাসা করে, তোমাদের এই বিয়েতে সম্মতি আছে তো? তারা হ্যাঁ বলার আগেই চার্চের বিশাল কাঠের দরজা দমাদ্দম করে নিজে নিজেই বন্ধ হয়ে যায়। সবাই ভাবে হঠাৎ ঝড় বাতাস উঠছে, কিন্তু স্টেফি তো ঠিকই বুঝেছে এটা কার কীর্তি। ওদিকে সিনেমার শুরুর সেই খবিশ তান্ত্রিক কিন্তু বসে নেই। সে স্টেফির মায়ের আত্মাকে বন্দি করার জন্য জোর কদমে কালো জাদুর পূজা করতে শুরু করেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই নিয়ম মেনে নতুন বউকে প্রথমে বনির নিজের বাড়িতে নিয়ে আসা হয়। সবাই যখন বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাসি খুশি গল্প করছে তখন বনির দোকানে খাঁচায় থাকা কুকুরগুলো পাগলের মতো ঘেউ ঘেউ করে চিৎকার করতে শুরু করে। বনি সাধারণত ইশারা করলেই কুকুরগুলো শান্ত হয়ে যায়, কিন্তু আজ যেন তারা কারো কথাই শুনছে না। স্টেফি বুঝতে পারে তার মৃত মাই এখানে এসে হাজির হয়েছেন। সে তখন চোখ বন্ধ করে মনে মনে আকুতি মিনতি করে বলে, প্লিজ মা, আজকের দিনটায় অন্তত এমন করো না, দয়া করে শান্ত হও। আর অলৌকিকভাবে তখনই সব কুকুর একদম চুপ হয়ে যায়। রাতে স্টেফি যখন বনির রুমে আসে ঘরের শোপিসগুলো দেখার সময় হঠাৎ টেবিলের উপর রাখা বনির একটা ফ্রেমে বাঁধানো ছবি পটাশ করে নিচে পড়ে কাঁচ ভেঙে যায়। স্টেফি দীর্ঘশ্বাস ফেলে বোঝে তার মা এই রুমেও নিজের খাতা খুলে বসেছেন। একটু পরেই বনি রোমান্টিক মুড নিয়ে রুমে ঢোকে। স্টেফি তাকে শুরুতেই স্পষ্ট জানিয়ে দেয়, দেখো আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা জাস্ট ফ্রেন্ড হিসেবে থাকতে চাই, কোনো ফিজিক্যাল রিলেশনশিপ এখন নয়, এসব পরে হবে। বনি তো যুবতী বউ পেয়ে পুরো উদ্গ্রীব, দূর এসব তো আগেই কথা হয়েছিল, এখন আর কোনো শর্ত চলবে না, এখন আমরা একসাথেই থাকবো। এই বলেই বনি যখন স্টেফির দিকে একটু রোমান্টিকলি এগোতে যাবে অমনি কোনো এক অদৃশ্য শক্তি বনিকে দেয় এক উড়াধুরা ধাক্কা। আছাড়টা এত জোরে ছিল যে বনি রুমের জানালার কাঁচ ভেঙে সোজা ছিটকে গিয়ে বাড়ির উঠোনে আছাড় খায়। বনির বাবা আধঘুমে থাকা অবস্থায় বাইরে একটা ভারী শব্দ শুনে মনে মনে ভাবে নিশ্চয়ই গাছ থেকে কোনো বড় কাঁঠাল পড়েছে। এই ভেবে সে আবার নাক ডেকে ঘুমিয়ে যায়। ওদিকে বনি বেচারা ব্যথায় কোকাতে কোকাতে আবার গুটি গুটি পায়ে
পায় রুমের ভেতরে ঢুকে। সে স্টেফির দিকে না তাকিয়ে সোজা ভাঙ্গা জানালার দিকে যায় আর বিড়বিড় করে বলে, আরে শালা, আমি তো ভাবছিলাম জানালার কাজটা অনেক শক্ত, এক ধাক্কাতেই ভেঙে গেল। এখন তো দেখছি নিচে একটা রেলিং বা দেওয়াল লাগাতে হবে, না হলে যে কোনো দিন পটল তুলবো। সে যখন এই ভাঙ্গা জানালার ওস্তাদি হিসাব করছে তখনই তার কানে যায় স্টেফি কারোর সাথে কথা বলছে। বনি ঘাড় ঘুরিয়ে যা দেখে তাতে তার চোখের মনি পুরো কপালে উঠে যায়। ঘরের ভেতরে চেয়ার টেবিল ল্যাম্প শেড সব বাতাসে ভেসে লাটিমের মতো ঘুরছে আর স্টেফি শূন্যের দিকে তাকিয়ে হাত নেড়ে ঝগড়া করছে। মা, আজ আমাদের বিয়ের প্রথম রাত, আমি তো ওকে বুঝিয়ে বলতাম, তুমি মাঝখান থেকে কেন হাড়গোড় ভাঙতে গেলে ওর? আর এই ভয়ানক দৃশ্য দেখে আমাদের বনির তো ভয়ে প্যান্ট ভেজার মতন অবস্থা। পরদিন সকালে যখন আলো ফুটলো, আমাদের বনি তার দুলাভাইকে এক কোনায় ডেকে নিয়ে সোজা বোম ফাটালো। বনি কাঁপতে কাঁপতে বলল, দুলাভাই, সেদিন কফি শপে স্টেফি তার মায়ের ব্যাপারে যা যা বলেছিল সব সত্যি, কোনো বানানো গল্প না। ওর মরা মায়ের ভূত আসলেও এই ঘরের ভেতরে জলজান্ত ঘুরে বেড়াচ্ছে। এই কথা শুনে দুলাভাই তো হেসে কুটি কুটি। সে ভাবলো বনি হয়তো বাসর রাতে কোনো সুবিধা করতে না পারে, এখন আবল তাবল বলছে। বনি তখন মরিয়া হয়ে বলল, আরে ভাই, হাসবেন না, বিয়ের মোটে দ্বিতীয় দিনেই জামাইয়ের মুখে এরকম কথা শুনে দুলাভাইয়ের চোখ তো কপালে। সে বনিকে ধমক দিয়ে বলল, আরে বেটা, বিয়ের 2 দিনের মাথায় ডিভোর্সের কেস ফাইল করলে পুলিশ সোজা তোকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আগে ঠান্ডা মাথায় খুলে বলতো গত রাতে আসলে কি হয়েছে। বনি তখন আর কিছু লুকোছাপা না করে রুমের ভেতর কাঁচ ভাঙা থেকে শুরু করে আসবাবপত্র বাতাসে ওরা পর্যন্ত সব ঘটনা এক এক করে বিস্তারিত খুলে বলল। দুলাভাই তবুও বিশ্বাস করতে না পেরে মুখ বাঁকিয়ে বলল, আরে ধুর, মেয়েটা নির্ঘাত তোর সাথে কোনো প্র্যাঙ্ক করেছে বা ভয় দেখিয়েছে, অথবা তুই নিজে কোনো হ্যালুসিনেশন বা স্বপ্ন দেখছিস। তুই আবার উল্টাপাল্টা কিছু খেয়ে ঢুকিসনি তো? এইসব ফালতু বিষয় নিয়ে একদম চিন্তা করিস না, ঘুমা। এর পরের সিনে দেখা যায় বনি ড্রয়িং রুমে বসে গম্ভীর মুখে টিভি দেখছে। ঠিক তখনই সেখানে স্টেফি আসে। সে টিভির টেবিলের ওপর এলোমেলো হয়ে থাকা রিমোট আর টুকটাক জিনিসপত্রগুলো একদম গুছিয়ে নিখুঁতভাবে সাজিয়ে রাখতে রাখতে বনিকে বলে, চলো আমরা একটু বাইরে কোথাও গিয়ে কথা বলি। হিরো মনে মনে একটা সুযোগ খুঁজছিল। তারা দুজনে আবার একটা কফি শপে গিয়ে বসে। সেখানে স্টেফি তার জীবনের এক অদ্ভুত রহস্যের পর্দা উন্মোচন করে। সে বলে, আসলে ছোটবেলায় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা আমার মায়ের একদম পছন্দ ছিল না। মা তখন আমাকে ওই স্কুল থেকে সরানোর জন্য একের পর এক এমন কাণ্ড ঘটাতে শুরু করলো যে শেষমেশ বাবা বাধ্য হয়ে আমাকে স্কুল চেঞ্জ করে দেয়। আর নতুন স্কুলে যাওয়ার পরে আমার লাইফটা আবার নর্মাল হয়। শুধু তাই না, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার লাইফের ছোট বড় সব সিদ্ধান্ত মায়ের ইচ্ছা অনুযায়ী হয়েছে। আমি কখনো মায়ের কথার বাইরে যাইনি। এই প্রথমবার মায়ের অমত থাকা সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। বনি তখন ভয়ে ঢোক গিলে জিজ্ঞাসা করে, তার মানে কি মা এখন রাগ করে আমার কোনো বড় ক্ষতি করে দেবে? স্টেফি তাকে আশ্বস্ত করে বলে, আরে না, তেমন কিছুই করবে না, তুমি শান্ত হও। কফি শপ থেকে কথা শেষ করে তারা আবার বাড়িতে ফিরে আসে। এখন থেকে তো বনিকে এই বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতে হবে। বাড়িতে ঢোকার পর স্টেফি বনিকে ফিসফিস করে বলে, আমার বাবা তোমার সাথে একা কিছু জরুরি কথা বলতে চাইছে, যাও বাবার রুমে গিয়ে দেখা করো তার সাথে। বনি অবাক হয়ে বলে, তোমার বাবা আমার সাথে কি কথা বলবে? এই বলে সে একটু ভয় নিয়ে শ্বশুরের ঘরে গিয়ে দাঁড়ায়। শ্বশুর মশাই বনিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা, গত রাতে রুমে যা ঘটেছে সেটার জন্য আমি সত্যি দুঃখিত। এমনটা যে ঘটবে আমি ভাবতে পারিনি। আমি নিজেই বিষয়ে স্টেফির মায়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা আব্বাজান? শ্বশুর মশাই মাথা চুলকে বলে, আসলে আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই বাজে, তাই আমি গিয়ে কিছু বললে উল্টো আরো বেশি চটে যাবে, আমার কথাও একদম শুনবে না। বনি তখন মনে মনে বলে, হায় খোদা, এই কোন পাগলা গারদে এসে পড়লাম রে ভাই। শ্বশুর মশাই আবার বলতে শুরু করে, শোনো বাবা, স্টেফির জন্য এর আগে বহু বড় বড় ঘর থেকে রাজপুত্রের মতো ছেলেদের বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু আমি তাদের কাউকে জামাই হিসেবে পছন্দ করিনি। অথচ সব বাদ দিয়ে তোমাকে কেন এই ঘরের জামাই করলাম জানো? বনি নিজের কলারটা একটু সোজা করে ভাব নিয়ে বলে, কেন? আমি দেখতে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম বলে? শ্বশুর মশাই সোজা বলে, একদমই না। বনি দমে গিয়ে বলে, তাহলে আমার শিক্ষাগত যোগ্যতার কারণে? শ্বশুর মশাই মুখ বাঁকিয়ে বলে, আরে ধুর, সেটার তো কোনো বালাই নেই। বনি তখন বিরক্ত হয়ে বলে, তাহলে কি দেখে পছন্দ করলেন? শ্বশুর মশাই তখন বনির কাঁধে হাত দিয়ে পরম স্নেহ বলে, আসলে স্টেফির মায়ের হাতের উড়াধুরা মার সহ্য করার মতো একজন শক্তপোক্ত আর দুরন্তর লোক খুঁজছিলাম আমি। তোমাকে প্রথম দেখে আমার মন বলছিল এই ছেলেটাকে যতই উদম কেলানি দেওয়া হোক না কেন সব সহ্য করে টিকে থাকতে পারবে, আর গত রাতে তো তুমি সেটা প্রমাণ করেই দিলে। শ্বশুরের মুখে এমন কথা শুনে বনি তো পুরাই মনে মনে বলে, আরে পাগলের দল, নিজেদের পিঠ বাঁচাতে আমাকে এই ডাইনের মুখে ফেলে দিল নাকি? এরপর শ্বশুর মশাই বনিকে এই বাড়িতে টিকে থাকার জন্য শাশুড়ি মায়ের তৈরি করা রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়ম কানুন বুঝিয়ে দেয়। সে বলে, এই বাড়িতে থাকতে হলে প্রথম নিয়ম হলো ঘরে সবসময় একদম ঝকঝকে তকতকে পরিষ্কার রাখতে হবে। কোথাও কোনো ময়লা ফেলা যাবে না। কোনো জিনিস যেখান থেকে নেবে কাজ শেষে ঠিক সেই জায়গায় ইঞ্চি মেপে নিখুঁতভাবে গুছিয়ে রাখতে হবে। সবচেয়ে বড় নিয়ম হলো যদি ফ্রিজ খোলো তবে 20 সেকেন্ডের বেশি
ফ্রিজের দরজা খোলা রাখা যাবে না, অর্থাৎ ফ্রিজ খোলার আগেই মনে মনে 100% কনফার্ম হয়ে নিতে হবে ভেতর থেকে ঠিক কোন জিনিসটা বের করতে হবে। স্রেফ ফ্রিজ খুলে হা করে হাওয়া খাওয়ার কোনো সুযোগ নেই। এটা দেখলে তার মা চরম খ্যাপা খ্যাপে। এছাড়াও ঘরের ভেতর জুতা বা স্যান্ডেল পরে ঢোকা একদম নিষেধ। নিজের ব্যবহৃত জামা কাপড় এখানে সেখানে ছুঁড়ে ফেলা, নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে। তুমি যদি এই কয়টা নিয়ম ঠিকঠাকভাবে মেনে চলো তবে দেখবে মাও তোমাকে ভালোবেসে ফেলবে। চলো এবার তাকে হাই বলো। বনি ভয়ে ভয়ে চোখ বুলিয়ে স্টেফিকে বলে, আরে আপনার মা কই, কারে হাই বলবো? শ্বশুরমশাই জোরাজুরি করলে বনি শূন্যে হাত নেড়ে আমতা আমতা করে বলে, হ্যালো মাম্মি। কিন্তু বাতাস একদম শান্ত, কোনো রেসপন্স নেই। স্টেফি আর শ্বশুর ওখান থেকে চলে যাওয়ার পর বনি একটু সাহস পেয়ে শূন্যের দিকে তাকিয়ে মুখ ভাঙছে, জোরে বলে, হ্যালো মাম্মি। আর বলতেই ঘরের কোনায় থাকা শোপিস আর আলমারিগুলো গিরগির করে কেঁপে ওঠে। বনি ভয়ে এক লাফে সোজা এক কোনায় গিয়ে দাঁড়ায়। স্টেফি তখন বনিকে অভয় দিয়ে একটা চরম গোপন ট্রিক শিখিয়ে দেয়। সে বলে, শোনো, এই বাড়ির সব জায়গায় মায়ের কড়া নজরদারি থাকলেও একটা জায়গায় একদম সেফ, আর সেটা হলো বাথরুম। শুধুমাত্র বাথরুমের ভেতরেই মায়ের কোনো প্রবেশাধিকার নেই, তাই ওখানেই আমাদের একমাত্র পার্সোনাল প্রাইভেসি। বনি তখন মনে মনে বলে, যাক বাবা, অন্তত একটু শান্তি পাওয়ার মতো জায়গা তো আছে। এরপর শুরু হয় বনির কঠিন ট্রেনিং লাইফ। বনি তো আগে নিজের বাড়িতে নবাবের মতো থাকতো, কিন্তু এখানে তার সেই পুরনো স্বভাব দেখাতে গেলে কপালে শনি আছে। গোসল করে স্যান্ডেল পায়ে দিয়ে যখনই সে ঘরের ভেতরে পা বাড়িয়েছে, অমনি শূন্য থেকে ঠাস করে এক চর। গা মোছার পর তোয়ালেটা স্টাইল করে বিছানার উপর ছুঁড়ে ফেলেছে, অমনি পিঠের ওপর ধপ্পাস করে এক লাথি। এভাবে প্রতিটা ভুলের জন্য বনি তার অদৃশ্য শাশুড়ি মায়ের কাছে উড়াধুরা মার খেতে থাকে। সবচেয়ে বড় ঝামেলা হলো শাশুড়ি মা খাবার নষ্ট করা বা অপচয় করা একদম পছন্দ করতে পারে না। একদিন বিকালে বনি বারান্দায় বসে আরাম করে চা খাচ্ছিল। সে চায়ের কাপে একটা বিস্কুট ডোবাতেই বিস্কুটের অর্ধেকটা ভেঙে চায়ের কাপের ভেতর পড়ে যায়। স্টেফি তখন সেটা পরিষ্কার করতে আসে। বনি তখন বাকি অর্ধেক বিস্কুটটা মুখের কাছে নিতে নিয়েও সেটা হাত থেকে ফসকে নিচে ফেলে দেয়। ব্যাস, খাবার অপচয় করার অপরাধে শূন্য থেকে পটাশ করে বনির গালে আরেকটা চর। ছোট্ট বাচ্চাদের যেমন বাবা মা নিয়ম শৃঙ্খলা আর পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানোর জন্য শাসন করে, এখানেও বনিকে তার শাশুড়ি আম্মা পিটিয়ে একদম সোজা বানিয়ে ফেলছে। শুধু বনি না, তার শ্বশুর মশাইও কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে এরকম ধোলাই খেয়ে যাচ্ছে। তবে মার খেতে খেতেই হোক বা ভয়ে হোক, আমাদের বনি আস্তে আস্তে এই বাড়ির সব কঠিন নিয়মের মধ্যে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। একদিন সে শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বেশ গুণী মানুষের মতো বলে, জানেন আব্বাজান, এই বাড়িতে মা যে সমস্ত নিয়ম বানিয়েছেন একদম 100% কারেক্ট। মায়ের কথা মতো চলাই আমাদের উচিত। শ্বশুর মশাই অবাক হয়ে বলে, কিরে বেটা, এত জলদি তুই দল বদল করলি? বনি তখন মনে মনে বলে, আরে দল বদলাবো না তো কি, রোজ পিঠের চামড়া তুলবো নাকি? তবে বনি মুখে বলে, না মানে মায়ের নিয়মের মধ্যে একটা শৃঙ্খলা আছে। এখন সে নিজ দায়িত্বে পুরো বাড়ি ঝকঝকে রাখে, এক দানা খাবারও নষ্ট করে না। এভাবে সে আস্তে আস্তে শাশুড়ি মায়ের আত্মাকে ইমপ্রেস করার মিশন শুরু করে। কিন্তু বনি এত কষ্ট কেন করছে? তার আসল উদ্দেশ্য হলো বউয়ের সাথে একটু রোমান্টিক সময় কাটানো। সে স্টেফিকে আড়ালে পেয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করে, দেখো তোমার মায়ের জন্য আমি কত কি করছি, নিজের সব স্বভাব বদলে ফেললাম, এবার তো অন্তত আমাদের মধ্যে একটু কাছাকাছি আসা উচিত, তাই না? কিন্তু যেই না বনি রোমান্টিক মুড নিতে যাবে, তখনই শাশুড়ি আম্মা আবার হাজির। সে বনি আর স্টেফিকে কোনোভাবে এক হতে দিচ্ছে না। মাঝখান থেকে বনির কপালে জোটে আরো কয়েকটা মার। এরই মধ্যে একদিন বনি যখন সকালবেলা রাস্তায় জগিং করছিল, সে রহস্যময় ডিটেকটিভ আচমকা পেছন থেকে এসে বনির টি শার্টের পেছনে একটা স্টিকার লাগিয়ে দিয়ে চম্পট কাটে। বনি স্টিকারটা পিঠ থেকে টেনে তুলে দেখে সেখানে লেখা, ইউ আর ইন ডেঞ্জার, কাম উইথ মি, মানে তুমি বিপদে আছো, আমার সাথে চলো। বনি আর দেরি না করে ওই লোকটাকে ফলো করে তার আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে লোকটা পুরো প্রফেশনাল ডিটেকটিভের মতো সেটআপ নিয়ে বসে আছে। ডিটেকটিভ যখন বনির সামনে একটা পুরনো ফাইল খুলে বসে এবং কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে, তখন বনি অবাক হয়ে যায়। সে বলে, শোনো ভাই, 2020 সালের 24শে জানুয়ারি সিমলার একটা বড় ব্যাংকে বিশাল একটা বড় ডাকাতি হয়েছিল। পুলিশ যখন এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে, তখন জানা যায় যে এই ডাকাতির পেছনে 55 বছর বয়সী এক বয়স্ক লোক এবং তার তরুণী জড়িত ছিল। তারা দুজনেই জাতিতে মালায়ালি ছিল। পুলিশ এত বছর ধরে আকাশ পাতাল খুঁজেও সেই অপরাধীদের কোনো হুদিশ পায়নি। কিন্তু ঠিক ওই ডাকাতির ঘটনার পরপরই এই স্টেফি আর তার প্রফেশনাল মাস্টার বাবা সিমলা ছেড়ে এই শহরে এসে রাতারাত সেটেল হয়ে যান। আমার তীব্র সন্দেহ সিমলার সেই ব্যাংক ডাকাতির সাথে বাবা মেয়ের সরাসরি কোনো কানেকশন আছে। আর ঠিক এই কারণে আমি এতদিন ধরে ওদের বাড়ির ওপর কড়া নজর রাখছি। আর এই নজরদারির মাঝেই আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি। ডিটেকটিভ তখন আসল রহস্য ফাঁস করে বলে, আরে ভাই, এই মেয়েটা আসলে একা একা শূন্যে হাত নেড়ে কথা বলে, আর ওদের বাড়িতে মাঝে মাঝে অদ্ভুত সব অলৌকিক কাণ্ড কারখানা ঘটে। আমার তো মনে হয় বাবা মেয়ে দুজনেই জাতে অপরাধী, এরা অনেক বড় ক্রাইম প্ল্যান করছে। তুমি বোকার মতো ওদের ফাঁদে পা দিয়েছো। এতদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তুমি যদি একটু হেল্প করো তবে ওদের হাতে নাতে ধরতে পারবো। বনি তখন ডিটেকটিভের সাথে হাত মেলায়, কারণ আর যাই হোক সেই বাড়ি থেকে মুক্তি চায়। বনিকে এখন আর ওর প্রয়োজন নেই। ওদিকে স্টেফি যখন বাজারে শপিং করতে যায়, বনির দুলাভাই তার এক বন্ধুকে মুখ লুকিয়ে স্টেফির ব্যাগ ছিনতাই করার জন্য পাঠায়। উদ্দেশ্য, বনির কথা মতো আসলেও কোনো অলৌকিক শক্তি স্টেফিকে প্রোটেকশন দিচ্ছে না তো, তা পরীক্ষা
অপেক্ষা করা। বন্ধুটা স্টেফির সেই ব্যাগ ছিনতাই করে দৌড় দেয়, অমনি এক অদ্ভুত কাণ্ড ঘটে। সে একই জায়গায় দাঁড়িয়ে চাকার মতো ঘুরতে থাকে, কিন্তু এক কদমও সামনে এগোতে পারে না। স্টেফি তখন শান্ত মুখে তার ব্যাগটা ফেরত নিয়ে বলে, মা এবার একে দেখে নেব। এরপর অদৃশ্য শক্তি ওই বন্ধুকে টেনে হিঁচড়ে একদল ব্যাংক ডাকাত বা গুন্ডাদের সামনে ফেলে দেয় এবং তারা তাকে উদ্যম কেলানি দেয়। এই ঘটনার পর দুলাভাই তার বন্ধু পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে বনির শাশুড়ি আসলে এক ভয়ঙ্কর ভূত। পরদিন সকালে বনির ঘুম থেকে উঠে দেখে স্টেফি মেসেজ করেছে যে সে আর তার বাবা চার্চে গেছে। বনি আতঙ্কে লাফিয়ে ওঠে, সর্বনাশ, এই ভূতের বাড়িতে আমাকে একা রেখে চলে গেল। সে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতেই দেখে দরজায় ডিটেকটিভ দাঁড়িয়ে আছে। ডিটেকটিভ বলে, আমি ওদের বাইরে যেতে দেখেছি, এতদিন দূর থেকে তদন্ত করেছি, আজ ঘরের ভেতরে ঢুকে সার্চ করতে চাই, আমাকে একটু হেল্প করো। বনি মনে মনে এক শয়তানি বুদ্ধি এঁটে বলে, অবশ্যই, তবে জুতো না খুলেই সোজা ভেতরে চলে যান। ডিটেকটিভ যেই জুতা পরে ঘরের ভেতরে পা বাড়িয়েছে, অমনি তার শাশুড়ি পুরো ফায়ার। ঘরের সোফা, টেবিল, ল্যাম্প শেড সব বাতাসে ভাসতে শুরু করে এবং ঝাঁকে ঝাঁকে ডিটেকটিভের ওপর চড়াও হতে শুরু করে সে। ডিটেকটিভ প্রাণ ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বাইরে দৌড়ে পালায়। সে হাঁপাতে হাঁপাতে বনিকে বলে, ভাইরে ভাই, আমি ভেবেছিলাম এটা কোনো ক্রাইম থ্রিলার কেস, কিন্তু এটা তো আস্ত এক হরর থ্রিলার। এই বলে ডিটেকটিভ ওখান থেকে চিরতরে চম্পট কাটে। বাচ্চা হলে সবাই হাসপাতালে যায়। হাসপাতালের বাইরে স্টেফি বনিকে একান্তে পেয়ে জিজ্ঞাসা করে, আমাদের বাড়ির এইসব কাণ্ডের জন্য তুমি কি আমাকে বিয়ে করে আফসোস করছো? বনি বলে, আরে না স্টেফি, আফসোস না, কিন্তু আমাদের মধ্যে একটুও পার্সোনাল ফ্রিডম বা গোপনীয়তা নেই। স্টেফি তখন হাসি মুখে একটা আইডিয়া দেয়, আরে আমার মায়ের আত্মা তো আর আমাদের মোবাইলের চ্যাট পড়তে পারবে না, ওটা তো পুরোপুরি প্রাইভেট। ব্যাস, এরপর থেকে শুরু হয় তাদের ডিজিটাল প্রেম। তারা সারাদিন ফোনেই রোমান্টিক চ্যাটিং আর ভার্চুয়াল সংসার চালাতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। একদিন বনি খুশিতে গদগদ হয়ে বাড়ি ফেরে এবং শ্বশুরের হাতে একটা মেডিকেল রিপোর্ট দেয়। রিপোর্টে লেখা স্টেফি মা হতে চলেছে। বনি খুশিতে স্টেফিকে কোলে তুলে ঘোরাতে শুরু করে, এখন আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। আর এই কথা বলতেই ঘরের লাইটগুলো দপদপ করে জ্বলে ওঠে এবং শর্ট সার্কিট হয়ে আগুনের ফুলকি সোজা ওই রিপোর্টের ওপর পড়ে সেটা পুড়িয়ে দেয়। শাশুড়ি মাঝে এই খবরে চরম খ্যাপা, তা পরিষ্কার বোঝা যায়। আসলে এর পেছনে বনির একটা চাল ছিল। হিরো, দুলাভাই আর ডিটেকটিভ মিলে আগে এক প্যারানর্মাল এক্সপার্টের কাছে গিয়েছিল। সে বলেছিল ভূতেদেরও মানুষের মতো রাগ, ক্ষোভ, হিংসা থাকে। ভূতকে দুর্বল করতে হলে তাকে চরম কনফিউজড বা বিভ্রান্ত করে দিতে হবে। বনি তখন বইপত্র ঘেটে স্টেফির সাথে প্ল্যান করে যে পৃথিবীর সব মাই মেয়ের প্রেগনেন্সির খবরে আবেগপ্রবণ ও কনফিউজড হয়ে যায়, তাই শাশুড়িকে লাইনে আনতে তারা এই মিথ্যে প্রেগনেন্সির নাটক সাজিয়েছিল। আর এই ট্রিকটা দারুণ কাজ করে। শাশুড়ি মা বিভ্রান্ত হয়ে তাদের উপর মারধর করা সাময়িক বন্ধ করে দেয়। আর হিরো এই সুযোগে বউয়ের সাথে মনের সুখে কোয়ালিটি টাইম কাটাতে থাকে। কিছুদিন পর বনির মা তাদের দেখতে আসে। বনির বাবা এসে বলে, আমি একটু জামা কাপড় চেঞ্জ করব, ঘরটা কোন দিকে? আমি কিন্তু 2-1 দিনের জন্য থাকতে এসেছি। বনি তো ভয় শেষ, কারণ তার বাবা তো মহা অলস আর অগোছালো মানুষ। সে শাশুড়ির কড়া নিয়ম কিভাবে মানবে? বাবা রুমে ঢুকেই ঘরের শোপিসগুলো উল্টাপাল্টা করে খোঁচাতে শুরু করে এবং সেগুলো জায়গা বদলে দেয়। ব্যাস, শাশুড়ি মায়ের রাত্তার ট্রিগার্ড। শূন্য থেকে ভারী ভারী জিনিস উড়ে এসে বাবাকে অ্যাটাক করতে গেলে বনি মাঝখানে দাঁড়িয়ে কোনো মতে বাবাকে বাঁচায়। বনি তখনই স্টেফিকে গিয়ে হাত জোর করে বলে, দয়া করে তোমার মাকে থামাও, আমার বাবার প্রেশার, সুগার সব আছে, বুড়ো মানুষটাকে উনি মেরে ফেলবেন। স্টেফি অসহায় হয়ে বলে, আমি শুধু মাকে অনুরোধ করতে পারি, কিন্তু মায়ের কাছে নিয়মই সব, নিয়ম ভাঙলে ওনার কোনো ক্ষমা নেই। রাত হতেই বনির বাবার আবার একটু বাংলা খাবার নেশা জাগে। বনি তাকে ঘরে খেতে না দিয়ে জোর করে টেনে বাইরে গাড়ির ভেতর বসে ড্রিঙ্ক করায়। বাবা তখন মাতাল হয়ে জিজ্ঞাসা করে, বাড়িতে এত বড় সুখবর, তুই আমাকে ফোন করে জানালি না কেন? তোর কি কোনো প্রবলেম হচ্ছে? বনি বলে, না বাবা, সব ঠিক আছে। কিন্তু বাবা রাগে গড়গড় করতে করতে ঘরের ভেতর ঢুকে স্টেফির বাবার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আমার মনে হয় এই মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটা তছনছ হয়ে গেছে। স্টেফির বাবাও রেগে মেগে চিৎকার করে বলে, আরে বেয়ে মশাই, আপনি বনির বাবা বলে সম্মান দিচ্ছি, এই বাড়ির কিছু নিয়ম আছে, সেটা মানতেই হবে। দুই বাবার এই চিল্লাচিল্লির মাঝে শাশুড়ির আত্মা প্রচন্ড রেগে বনির বাবাকে তুলে একটা আছাড় মারে। বাবা তখন বুঝতে পারে এই বাড়িতে ডাল মে কুছ কালা হ্যায়। পরদিন সকালেই বনির মা বাবা ব্যাগ গুছিয়ে সোজা কেটে পড়ে। বাবা, তোরা তোদের নরক গুলজারে শান্তিতে থাক, আমরা চললাম। সবকিছু যখন আবার শান্ত চলছিল, তখনই বনির বন্ধুর ফোন আসে। বনি ফোনটা লাউড স্পিকারে দিলে ওপাশ থেকে বন্ধুরা যন্ত্রণায় কোকাতে কোকাতে চিৎকার করে বলে, তুই একটা আস্ত শয়তান, তোর বউয়ের ক্ষমতা চেক করার জন্য আমাকে পাঠিয়ে আজ আমার হাড়গোড় ভেঙে হাসপাতালে ভর্তি করিয়েছিস। আমি সুস্থ হয়ে ফিরে এসে তারপর তোর খবর নেব। সব সত্যিটাই স্টেফির সামনে চলে আসে। সে প্রচণ্ড রেগে গিয়ে বনিকে বলে, আমি শুরুতেই বলেছিলাম মায়ের এই অলৌকিক রহস্যের কথা কাউকে না বলতে, তুমি কেন বিশ্বাসঘাতকতা করলে? হিরো পাল্টা চিৎকার করে বলে, তুমি বলেছিলে তোমার একজন মা আছে, কিন্তু উনি যে আস্ত একটা ডাইনি তা তো বলনি। এই বাড়ির কাণ্ড দেখলে মনে হয় তোমার মা একাই ভূত না, তুমিও একটা আস্ত পেতনি। এই অপমানে স্টেফি ক্ষিপ্ত হয়ে শূন্যের দিকে তাকিয়ে চিৎকার করে, মা এসো তো এখানে। সে তাকে ডেকে আনে এবং নিজের পেটে হাত দিয়ে বলে,
আমি প্রেগনেন্ট নই, ও তোমাকে ধোকা দেওয়ার জন্য ওই বুদ্ধি শিখিয়েছিল। এই কথা শোনা মাত্রই শাশুড়ি মায়ের আত্মা বনিকে ঘরের দেয়ালের সাথে এমন আছাড় মারে যে বনির হাত পা পুরো ভেঙে প্লাস্টার হয়ে যায়। পরদিন রাতে বনি ব্যথার চোটে একদম মাতাল হয়ে ঘরে এসে চিৎকার করে বলতে শুরু করে, মা মানে তো ভালোবাসা, কিন্তু আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মা। আমি আর আপনার কোনো ফালতু নিয়ম মানবো না, যা খুশি করে নেন, সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়ান। এই বলে সে বিছানায় ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে। স্টেফি পাশে বসে কাঁদতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ডিটেকটিভ এবার বনি আর দুলাভাইকে এক মহাশক্তিশালী তান্ত্রিক লেডির কাছে নিয়ে যায়। সেখানে বনি হাত জোর করে বলে, 22 বছর আগে আমার শাশুড়ি মারা গেছেন, কিন্তু আজও উনি ভূত হয়ে আমাদের জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন, প্লিজ বাঁচান আমাদেরকে। কিন্তু সেই তান্ত্রিক লেডি সরাসরি মানা করে দেয়। তবে তারা যখন চলে যাচ্ছিল তখন সে বনিকে ডেকে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং দেয়, শোনো যুবক, তোমার চোখের সামনেই তোমার মৃত্যু ঘণ্টা বাজছে, সাবধানে থেকো। বাড়িতে ফিরে বনি যখন দুলাভাইয়ের সাথে ড্রয়িং রুমে কথা বলছিল, আচমকা স্টেফি চিৎকার করে ওঠে। বনি তখন ঘাড় ঘুরিয়ে দেখে একটা ধারালো ছুরি শূন্যে ভেসে সোজা তার মাথার দিকে ধেয়ে আসছে। স্টেফি যদি ঠিক সময় এসে বনিকে ধাক্কা দিয়ে না সরাতো তবে ওই ছুরিটা বনিকে এপার ওপার করে যেত। স্টেফি তখন কান্নায় ভেঙে পড়ে শূন্যের দিকে তাকিয়ে নিজের মরা মাকে চরম ধমক দেয়, মা তুমি এটা কি করতে যাচ্ছিলে? আমি না দেখলে তুমি আজ আমার স্বামীকে মেরেই ফেলতে। তুমি কেমন মা? তুমি একটা জল্লাদ। বনি তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। স্টেফি তখন কাঁদতে কাঁদতে শূন্যের দিকে তাকিয়ে তার মৃত মাকে আরও বলে, আজ পর্যন্ত আমরা তোমার প্রতিটা ইচ্ছা প্রতিটা নিয়ম মুখ বুঝে মেনে এসেছি, শুধু এই একটা সিদ্ধান্তই আমি আমার নিজের ইচ্ছায় নিয়েছিলাম, আর তুমি সেটাকেও এভাবে নষ্ট করে দিলে। আমি ভাবতেও পারিনি তুমি এমনটা করতে পারো। ওদিকে সিনেমার শুরুতে যেই খবিশ তান্ত্রিক কিন্তু বসে নেই, সে তার কালো জাদুর পূজা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সে তার চেলাকে বলে, ওই আত্মাটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে, আমি খুব জলদি ওকে বন্দি করে ফেলবো। তখন তাদের হেড তান্ত্রিক এসে ওয়ার্নিং দেয়, মনে রাখিস এটাই তোর শেষ সুযোগ, এবার যদি মিস করিস তবে সারা জীবনে আর ওটাকে বাগে আনতে পারবি না। তান্ত্রিক জেদ নিয়ে বলে, এবার আমি কোনো ভুল হতে দেব না। ওদিকে এই অশান্তির কারণে বনি আর স্টেফি দুজনে আলাদা হয়ে যায় এবং মনের কষ্টে দিন কাটাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে একদিন চার্চে একটা গোপন মিটিং ডাকা হয়। সেখানে হিরো আর দুলাভাই, স্টেফি এবং তার বাবা, এই চারজন এসে জড়ো হয়। দুলাভাই তখন গম্ভীর মুখে বলে, দেখো এভাবে চলতে থাকলে তোমরা দুজনে কোনোদিনই একটা স্বাভাবিক বা শান্তিময় জীবন কাটাতে পারবে না, তাই আমার মনে হয় তোমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আলাদা হয়ে যাওয়া উচিত। তখনই দুলাভাইয়ের কথা শেষ হওয়ার আগেই বনি তাকে ধমক দিয়ে জানায়, দাঁড়ান, আমি আপনাদের এখানে অন্য একটা কারণে ডেকেছি। আসলে সিমলা থেকে কিছু অদ্ভুত দেখতে লোক আমার সাথে দেখা করতে এসেছিল। তারা নিজেদের আশা বা গোষ্ঠীর লোক বলে পরিচয় দিয়েছে। তারা দাবি করেছে যে আমাদের এই শাশুড়ি মায়ের আত্মার সমস্যাটা তারা চিরতরে সলভ করে দেবে। এই কথা শোনার পরে স্টেফির বাবা বাড়িতে ফিরে এসে একা একা বাংলা গেলতে গেলতে নিজের ঘরের শূন্যতার দিকে তাকিয়ে ভেতরের সব ক্ষোভ উগরে দেয়। সে চিৎকার করে বলে, তুমি আমাদের চোখের আড়ালে থাকা এক অদৃশ্য জগৎ থেকে ফিরে এসেছো। আমরা ভেবেছিলাম তুমি আমাদের প্রতি ভালোবাসার টানে এসেছো, আমার চেয়েও তুমি আমাদের মেয়েকে বেশি ভালোবাসতে, কিন্তু তোমার সেই ভালোবাসাটাই আজ ওর জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ওর এখন বিয়ে হয়ে গেছে, ওর একটা নিজস্ব সংসার আছে, দয়া করে ওর জীবনে এভাবে নাক গলিও না, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে, তাও বলছি তোমার এখন চলে যাওয়াটাই সবার জন্য মঙ্গল। আর এই কথা বলা মাত্রই শাশুড়ির আত্মা প্রচণ্ড কষ্ট পায় এবং রাগে ঘরের আসবাবপত্র বাতাসে ভাসিয়ে সোজা স্টেফির বাবার উপর ছুঁড়ে মারতে থাকে। ঠিক তখনই সেই সিমলার তান্ত্রিকের পুরো গ্রুপটা হিরোদের বাড়িতে এসে হাজির হয়। তান্ত্রিক এসে অহংকার করে বলে, আপনাদের শাশুড়ি মাকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, কিন্তু একটা শর্ত আছে, ওনার ব্যবহৃত এবং ওনার স্মৃতির সাথে জড়িত সমস্ত জিনিসপত্র আমার হাতে তুলে দিতে হবে। কথাটি শেষ হতেই শাশুড়ির আত্মা ক্ষিপ্ত হয়ে তান্ত্রিককে আক্রমণ করতে যায়, কিন্তু এই তান্ত্রিক সাধারণ কোনো ওঝা নয়, সে অত্যন্ত শক্তিশালী হওয়ায় সহজেই সে আক্রমণ প্রতিহত করে হাসতে শুরু করে। সিন কাট হয়ে দেখা যায় সেই প্যারানর্মাল এক্সপার্ট বা লেডি তান্ত্রিক আর নিজের আস্তানায় বসে কিছু পুজো আচ্চা করছিল। বনি তখন দৌড়ে তার কাছে যায় এবং বলে, ম্যাডাম, যে তান্ত্রিক আমাদের বাড়িতে এসেছেন তার চালচলন আমার মোটেও ভালো ঠেকছে না, তাকে দেখে ভূত তাড়ানোর লোক বলে মনেই হচ্ছে না। বনি তখন ওই তান্ত্রিকের শরীরের কিছু বিশেষ ট্যাটু বা চিহ্নের বিবরণ দেয়। তা শোনা মাত্রই লেডি তান্ত্রিক চমকে ওঠেন। সে তাড়াহুড়ো করে তার পুরনো গোপন বইপত্র ঘেটে এক ভয়ানক সত্য আবিষ্কার করে। সে বনিকে বলে, সর্বনাশ হয়েছে, এরা সাধারণ কোনো মানুষ বা তান্ত্রিক নয়, এরা এক বিশেষ অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী বংশ। এরা নিজেদের বংশের শক্তি ও অমরত্ব টিকিয়ে রাখার জন্য পৃথিবীর শক্তিশালী আত্মাদেরকে বন্দী করে নিজেদের গোলাম বানিয়ে রাখে। আর একটা ভালো আত্মা যখন এদের কবজায় যায় তখন সেটা চরম দুষ্ট বা ক্ষতিকর আত্মায় পরিণত হয়। তুমি যে আশাবার কথা বললে, ওটা কোনো ব্যক্তির নাম নয়, ওটা আসলে একটা পজিশন বা পদবি যা সময়ের সাথে সাথে বদলায়। এরা কোনো শক্তিশালী আত্মার সন্ধান পাওয়ার জন্য এই আশা বা শক্তিকে ব্যবহার করে। তোমার শাশুড়ির আত্মা দীর্ঘ 22 বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে ওনার শক্তি এখন আকাশ ছোঁয়া। আর এই লোভেই ওই তান্ত্রিক গোষ্ঠী ওনাকে বন্দি করতে এসেছেন। এরা যদি আত্মাকে পেয়ে যায় তবে শুধু তোমাদের নয়, পুরো পৃথিবীর জন্য বড় বিপর্যয় নেমে আসবে। ওদিকে হিরোদের বাড়িতে সেই খবিশ তান্ত্রিক শাশুড়ির সব জিনিস
জিনিসপত্র এক জায়গায় জড়ো করে তার বন্দি করার চূড়ান্ত পূজা শুরু করে দেয়। জাদুর টানে শাশুড়ি মায়ের আত্মা আত্মসমর্পণ না করতে পেরে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং ঘরের ভেতর অলৌকিক তাণ্ডব শুরু হয়। ঠিক শেষ মুহূর্তেই সে লেডি তান্ত্রিক এবং বনের দল ওখানে এসে হাজির হয়। শাশুড়ির আত্মাকে ওই দুষ্ট তান্ত্রিকদের হাত থেকে বাঁচাতে দুই পক্ষের মধ্যে এক ভয়ানক অলৌকিক যুদ্ধ শুরু হয়ে যায়। লেডি তান্ত্রিকের মন্ত্রের জোরে এবং শাশুড়ির আত্মার সম্মিলিত পাল্টা আক্রমণে সেই খবিশ তান্ত্রিকের দল শেষমেশ টিকতে না পেরে চোখের পলকে ওখান থেকে হাওয়া হয়ে যায়। অবশেষে বনির পরিবার পুরোপুরি নিরাপদ হয়। বনি তখন আবেগে দৌড়ে গিয়ে স্টেফিকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তখনই এক আবেগঘন দৃশ্য দেখা যায়। স্টেফির শরীরের ভেতর থেকে তার মায়ের অবয়ব বা আত্মাটা ধীরে ধীরে বের হয়ে আসে। মায়ের মুখে তখন এক শান্ত হাসির রেখা। সে বুঝতে পেরেছে যে তার মেয়ে এখন একটা নিরাপদ ভালোবাসার হাতে পড়েছে। তাই মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের সব জেদ ত্যাগ করে সে এবার চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্তই নিয়েছে। কারণ স্টেফির বাবা তাকে যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো তাকে খুব কষ্ট দিয়েছিল। আর পাশাপাশি বাকি সব ঘটনায় এখন সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটাই একদম কনফার্ম করেছে। ওদিকে সিনেমার শেষ দৃশ্যে সেই ডিটেকটিভ আবার লেডি তান্ত্রিকের কাছে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক বাবা, শেষমেশ সব ঝামেলার অবসান হলো। কিন্তু লেডি তান্ত্রিক গভীর মুখে জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলে, এত সহজেই খেলার শেষ হয় না। তান্ত্রিকরা ওনার শক্তির ধাক্কায় আপাতত পালিয়ে গেছে ঠিকই, কিন্তু ওনার সমস্ত ডেটা বা কোড এখনও ওদের কাছেই আছে। ওরা নিজেদের শক্তি বাড়াতে এই আত্মাকে বন্দি করতে আবারও ফিরে আসবে। আর এভাবেই এই সিনেমার পার্ট 2 বা সিকুয়ালের একটা জবরদস্ত লিঙ্ক রেখে পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পের পুরো টুইস্ট আর টার্নগুলো যেভাবে শেষ হলো তা সত্যি দারুণ। মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। একটু ব্যতিক্রমধর্মী, একটু কমেডি টাইপ মুভি ছিল, আর অবশ্যই ওই যে তার মার খাওয়ার বিষয়গুলো আমার সেই রকম মজা লেগেছে। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর ভিডিওটা আপনি একদম শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।